আরে ও লালু দাদা, লালু দাদা। কি রে, কি হয়েছে রে? আরে দাদা, নৌকা নিয়ে কবে বের হবে শুনি? আমায় যে একটু ওই পারে যেতে হবে। নদীর পাড়ে গিয়ে দেখি তুমি সেখানে নেই, তাই সোজা বাড়িতে চলে এলাম। হ্যাঁ রে, এই বের হচ্ছিলাম, আর তাতেই তুই চলে এলি। চল চল, এবার যাওয়া যাক। চলো যাই তাহলে। এরপর লালু আর সেই লোকটি নদীর পাড়ে চলে এলো আর নৌকা নিয়ে যেতে লাগলো। লালু নৌকার সাহায্যে সবাইকে এপার থেকে ও পারে নিয়ে যেত। এই যে এসে পড়েছি, যা এবার তোর কাঁধে চলে যা। এই নাও তোমার টাকা। আমি চললাম, বিকেলে আবার এখানে থেকো, তখন তো বাড়িতে যেতে হবে। আমি তো সারা দিন এই নদীর এপার ওপারেই থাকবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এরপর সেই লোকটি সেখান থেকে চলে যায় আর লালু সারাদিন তার কাজ করতে থাকে। আস্তে আস্তে রাত হয়ে যায়। তখন লালুর বউ তার মেয়েদেরকে বলে, কি রে, তোদের বাবা তো এখনো এলো না, রাত তো অনেক হয়েছে। আরে মা, তুমি বাবাকে নিয়ে এত ভেবো না তো। দেখবে বাবা ঠিক সময়ে চলে আসবে। ওই দেখো, বাবা চলে এসেছে। আমি গিয়ে দরজাটা খুলছি। কি ব্যাপার বাবা, তুমি আজ এত দেরি করলে যে? নদীর পাশে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটার একটু সমস্যা হয়েছে, যার কারণে সব গাড়ি চালানো বন্ধ করে দেওয়া হয়েছে। আর এজন্যই সবাই নদী পথে যাতায়াত করছে। আর সেখানে তো শুধু আমারই নৌকো আছে, তাই সবাইকে দিয়ে আসতে হলো। ও, এজন্যই বুঝি তোমার এত দেরি হলো আসতে। হ্যাঁ রে মা, তাদের সবাইকে নিয়ে আসতে হলো যে। এবার আমায় কিছু খেতে দে তো মা, আমার অনেক খিদে পেয়ে গেছে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমায় খাবার দিচ্ছি। এরপর লালুর মেয়ে লালুকে খাবার খেতে দেয় আর সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা। একে মা, বাবা এখনো ঘুম থেকে উঠছে না কেন? বাবার কি কিছু হয়েছে নাকি? আমি তো রান্না করছি, তুই গিয়ে একটু দেখে আয়। এরপর মনীষা তার বাবার কাছে যায় আর বাবার কপালে হাত দিয়ে দেখে। আরে, এ কি, বাবার শরীর তো অনেক গরম, বোধহয় জ্বর এসেছে। মাকে গিয়ে বলে আসি। মা, ও মা, বাবার শরীরে তো অনেক জ্বর, এজন্যই বাবা বিছানা থেকে উঠতে পারছে না। কি বলিস? তাহলে তো তোর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এরপর তারা ডাক্তারের কাছে যায় আর লালুর চিকিৎসা করায়। এক সপ্তাহ পার হয়ে যায় কিন্তু লালু সুস্থ হয় না। তোর বাবা যে এখনো সুস্থ হচ্ছে না, এবার সংসারের হালটা কে ধরবে? কি যে হবে এবার আমাদের? আমাদের বুঝি না খেয়ে থাকতে হবে। তুমি কোনো চিন্তা করো না, বাবার কাজটা না হয় আমি করব। তুই কি মাঝের কাজ করবি নাকি? না না, এসব কাজ করতে হবে না, মাঝের কাজ শুধু ছেলেরাই করে। তুমি এসব নিয়ে ভেবো না তো, আমি সব কিছু করতে পারবো। না মা, আমি দিদিকে একা যেতে দেব না, দিদির সাথে আমিও থাকবো। আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু এত করে বলছিস, তাই কাল থেকে কাজ শুরু করে দে। তোদের বাবা সুস্থ হলে সেই এই কাজটি করবে। আচ্ছা মা, ঠিক আছে, তুমি বাবার খেয়াল রেখো। পরদিন সকালে তারা দুই বোন মিলে নদীর পাড়ে চলে গেল।
তারা দুই মাঝি বোন মিলে কাজ করতে লাগলো। সবাইকে নৌকা নিয়ে নদী পারাপার করাতে লাগলো। হ্যাঁ দিদি, তুমি তো অনেকক্ষণ থেকে বৈঠা বাইছো, এবার আমাকে দাও, তোমার তো হাত ব্যথা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার তুই কর তাহলে। এরপর তারা দুই বোন এক এক করে কাজ করতে লাগলো। এভাবেই অনেক দিন চলে গেল। তাদের উপার্জিত টাকা দিয়েই তাদের সংসার চলতো। আর একদিন রাতে তারা দুই বোন বাড়ির দিকে আসতে লাগলো। হ্যাঁ দিদি, নৌকাটি এবার ভালোভাবে বেঁধে রেখে দি, রাত যে অনেক হলো, বাড়িতে যেতে হবে। হ্যাঁ চল, বাসায় যাই এবার। বাঁচাও, বাঁচাও আমাকে, আহ বাঁচাও। আরে, কে এভাবে বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছে? দিদি, চল তো ওইদিকে গিয়ে দেখি। এরপর তারা দুই বোন মিলে আওয়াজ শুনে শুনে সেই দিকে যেতে লাগলো। তখনই সেখানে এক বৃদ্ধকে দেখতে পেল। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন দেখতে পেল। আরে, এ যে এক বৃদ্ধ লোক, আর আপনার কি হয়েছে? দিদি, উনি তো অনেক আঘাত পেয়েছে, ওনাকে বাড়িতে নিয়ে চলো। তারা দুই বোন মিলে সে বৃদ্ধ লোকটিকে বাড়িতে নিয়ে এলো। আর সেই লোকটির ভালোভাবে চিকিৎসা করাতে লাগলো, যার কারণে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেল। আপনি এবার ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনার মেয়েরা আমাকে একদম সুস্থ করে দিয়েছে। আপনার মেয়ে দুটো অনেক ভালো। আমি একজন সাধু বাবা। দুজন সন্ত্রাসী আমায় এভাবে আক্রমণ করেছিল। তারা চাইতো না আমি সবার উপকার করি। তারা আমাকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল। আর আপনার মেয়েরা আমাকে সুস্থ করে তুলেছে। তাহলে তো খুব ভালো কথা। আপনি সুস্থ দেখে আমাদের অনেক ভালো লাগছে। কিন্তু আপনি শুয়ে আছেন কেন? আপনার কি হয়েছে? আমি অনেক দিন থেকে অসুস্থ। আমার মেয়েরা সব চিকিৎসা করিয়েছে, কিন্তু আমি সুস্থ হচ্ছি না। এ কথা শুনে সে বৃদ্ধ তার থলি থেকে কিছু পাতা বের করে দেয় আর বলে, এই পাতার রস করে খেয়ে নেবেন। এবার আমি আসি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। সে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে গেল। আর মনীষা তার বাবাকে সে পাতার রস বানিয়ে দিল। লালু 3 দিন সে পাতার রস করে খেলো। আর 3 দিন পর, মারে, আমার তো এখন অনেক ভালো লাগছে। আমি তো হাঁটতেও পারছি। আরে বাবা, তাই তো, সেই সাধু বাবার ঔষধি পাতা তো কাজে লাগলো। হ্যাঁ রে মা, এবার আর আমাদের কোনো অসুবিধে হবে না। হ্যাঁ বাবা, আর ওই সাধুকে অনেক ধন্যবাদ, তোমাকে একদম সুস্থ করে দিয়েছে। লালু সুস্থ হওয়ার পর তারা আগের মতো সুখী দিন কাটাতে লাগলো। মা শিলা, শিলা, কোথায় গেলি রে মা? হ্যাঁ বাবা, বলো। তোর রান্না হয়েছে? আমার যে অনেক খিদে পেয়েছে রে মা।
হ্যাঁ বাবা, হয়েছে। আমি তোমার জন্য খাবার আনছি। এই বলে শিলা তার বাবার জন্য খাবার এনে দিল। আর মোড়ল খাবার খেয়ে বাজারে চলে গেল। মোড়লের একটি মেয়ে ছিল। মোড়ল তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো। সে গ্রামে বাস করত শিমুল। শিমুল একজন চাষি। সে চাষাবাদ করত। অন্যদিকে শিলা ছিল অনেক কালো, যার কারণে শিলার ভালো ঘরে বিয়ে হচ্ছিল না। একদিন মোড়ল তার কর্মচারীকে বলে, শোন লালু, আমার মেয়ের জন্য ভালো একটা পাত্র নিয়ে আসবি। গরিব হলেও সমস্যা নেই আমার, মেয়ে যেন সুখে থাকে। আচ্ছা মালিক, ঠিক আছে, আমি দিদির জন্য ভালো পাত্র খুঁজে আনবো। এসব বলে মোড়লের কর্মচারী সেখান থেকে চলে গেল। তখনই লালুর সাথে শিমুলের দেখা হলো। আর শিমুল বলে উঠল, আরে ওই লালু দাদা, কোথায় যাচ্ছ তুমি? লালু দাদা। আরে হ্যাঁ রে শিমুল, বল কি বলবি? বলছি যে কোথায় যাচ্ছ এই সময়? মালিকের মেয়ে আছে না শিলা, তার জন্য একটা ভালো পাত্র খুঁজতে হবে রে, এজন্যই বাড়ি থেকে বের হয়েছি। তা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না নাকি? আমিও যে বড় হয়ে গেছি। তুই শিলাকে বিয়ে করবি নাকি রে? শিলা তো অনেক কালো, এজন্য কেউ বিয়ে করতে চায় না। তবে মেয়েটা অনেক ভালো। হ্যাঁ, আমিও তো জানি শিলা অনেক ভালো, তাই তো আমার কথাটা তোমায় বলে দিলাম। এটা তো খুবই ভালো কথা রে, আমি তাহলে মালিকের সাথে কথা বলে দেখি। আমি কি আর সাথে বিয়ে করতে চাচ্ছি নাকি? মোড়লের একটাই মেয়ে, আর বিয়ে হলে সবকিছু আমার হবে। হা 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 হা। এই বলে শিমুল সেখান থেকে চলে গেল। আর মোড়লের কর্মচারী এসব কথা মোড়লকে জানিয়ে দিল। আর মোড়ল এ কথা শুনে অনেক খুশি হয়ে গেল। আর কদিন পরেই মোড়ল তার মেয়ের সাথে শিমুলের বিয়ে দিয়ে দিল। আর শিলা শিমুলের সাথে সংসার করতে লাগলো। এভাবে অনেকদিন চলে গেল। কি ব্যাপার, তোমায় যে বললাম তোমার বাবার কাছ থেকে কিছু টাকা আনতে, এখনো নিয়ে এলে না যে? সে কি কথা, সেদিন তো কতগুলো টাকা এনে দিলাম, আবার কেন যাব? আর বাবার কাছে এখন কোনো টাকা নেই। টাকা নেই মানে? তোমায় নিয়ে আমি সংসার করছি, এটাই তো অনেক। না হলে তুমি যে কালো, তোমায় তো কেউ বিয়ে করতো না। যদি টাকা এনে দিতে না পারো, তাহলে আমি আরো একটা বিয়ে করব। এসব তুমি কি বলছো? তাহলে আমার কি হবে? যা বললাম মাথায় রেখো। এখন আমি টাকা কোথায় পাবো? বাবার কাছে তো টাকা নেই। বাবার কাছে কিভাবে টাকা চাইবো? না না, আমি পারবো না টাকা চাইতে। শিলা তার স্বামীকে কোনো টাকা এনে দেয় না, যার কারণে শিমুল আর একটা বিয়ে করে নেয়। এসব দেখে শিলা অনেক কষ্ট পায়। আর একদিন শিমুল তার দ্বিতীয় স্ত্রীকে বলে, কি ব্যাপার, তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? কি হয়েছে? আমি তোমার ওই স্ত্রীর সাথে একসাথে সংসার করতে পারবো না। সে দেখতে কি কালো,
ওর সাথে একই ছাদের তলায় আমি থাকবো না, বুঝলে তুমি? আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রইলো, আমরা আলাদা সংসার করব। পরদিন সকালবেলা শিমুল তাদের জন্য আলাদা করে ঘর উঠালো। আর এখন তার দুই সংসার। এসব দেখে শিলা কান্নায় ভেঙে পড়লো। হায় ভগবান, এ তুমি কোন পাপের শাস্তি আমায় দিচ্ছ? আমি যে আর নিতে পারছি না। মারে, আমি সব শুনেছি। চল মা, তুই আমার সাথে চলে আয়। বাবা, বাবা তুমি এখানে? হ্যাঁ রে মা, তোকে আর এখানে থাকতে হবে না, তুই আমার সাথে চল। না বাবা, আমি এখান থেকে কোথাও যাব না। এ যে আমার স্বামীর সংসার, এ সংসার ছেড়ে আমি কোথাও যাব না বাবা। এ কি, আর তোর একা সংসার রে মা? তোর স্বামীর যে এখন দুই সংসার হয়ে গেছে। ভগবান আমার কপালে যে এটাই রেখেছে বাবা। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি ভালো আছি। তুমি চলে যাও বাবা। এ কথা শুনে শিলার বাবা সেখান থেকে চলে গেল। শিলা এভাবেই একা হাতে সংসার চালাতে লাগলো। অন্যদিকে শিমুল তার দ্বিতীয় স্ত্রীর সাথে অত্যাচার করতে লাগলো। কি হলো? টাকা কই এনেছো? আমার জমিতে সার দিতে হবে, তোমায় না বলেছিলাম টাকা নিয়ে আসতে? টাকা কি গাছে ধরে নাকি যে তুমি বলবে আর আমি তোমায় এনে দিব? কোনো টাকা নেই আমার কাছে। শিমুল তার স্ত্রীকে অনেক কথা শোনায়। তখন শিমুলের দ্বিতীয় স্ত্রী সবটা বুঝতে পারে। ও, তাহলে এই টাকার জন্যই আমাকে বিয়ে করে এনেছিল, আর এজন্যই দিদির সাথে এমন করেছে। আর আমি কিনা দিদিকে আলাদা করে দিলাম। এ কথা বলে সে শিলার কাছে চলে গেল আর বলতে লাগলো, দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যে তোমার সাথে অনেক অন্যায় করেছি। না না ছোট, এভাবে বলিস না। তোদের কোনো দোষ নেই, সব দোষ যে আমার কপালের দোষ। আমার কারণেই এসব কিছু হয়েছে। দিদি, তোমাকে আর একা থাকতে হবে না। এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে, আর দেখবো সে কি করে আমাদের সাথে অত্যাচার করে। এরপর শিলা তাদের সাথে চলে যায়। এরপর থেকে শিমুল কিছু বলেই তারা দুই বউ রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে, যার কারণে শিমুল তাদেরকে আর কিছু বলতে পারে না। এরপর থেকে তারা সবাই একসাথে সুখে শান্তি। কি ব্যাপার? আর কত নাক ডেকে ডেকে ঘুমাবে শুনি? কত বেলা হয়েছে, দেখেছো একবার? তাড়াতাড়ি উঠে পড়ো। আরে গিন্নি, আর একটু ঘুমোতে দাও, এভাবে চেঁচামেচি করছো কেন? যাও যাও, এখন আর ডাকাডাকি করো না তো, একটু পরেই উঠছি। ও, সোজা কথা তোমার কানে ঢুকবে না তাই তো? দেখাচ্ছি মজা। এই বলে মহেশের স্ত্রী এক কলসি পানি এনে মহেশের শরীরে ঢেলে দিল। আহ, কি করলে তুমি গিন্নি? দিলে তো ভিজিয়ে। কথা না শুনলে এমনই হবে, বুঝলে? কি সব বলছো? এই সকালবেলা বাজারে যেতে হবে মানে?
কালকেই তো বাজার করে নিয়ে এসেছি, ওগুলো আবার কি হয়েছে? ওই বাজারে কিছু হবে না, আজকে বাসায় মেহমান আসবে। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি বাজারে যাও। এরপর মহেশ ব্যাগ নিয়ে বাজারে চলে গেল আর বাজার করে নিয়ে এলো। মহেশ ছিল একজন দোকানদার, তার দোকানে ছিল অনেক বৈদ্যুতিক জিনিসপত্র। তার দোকান থেকে সবাই লাইট সহ অন্যান্য জিনিস কিনতে আসতো। মহেশ তার দোকানের মাধ্যমেই সংসার চালাতো। দাদা, আরে ও দাদা, দোকানে আসো। আরে হ্যাঁ, মাত্র আসলাম দোকানে। বলো, তোমার কি লাগবে? আমার একটা লাইট লাগতো গো দাদা, রাতে করে মাছ মারতে যেতে হয়, আর লাইটটা নষ্ট হয়ে গেছে। ভালো দেখে একটা লাইট দাও। আরে, আমার কাছে কি কখনো খারাপ কিছু পেয়েছো নাকি? হ্যাঁ, এই নাও, এই লাইটটি নাও। এটার আলো অনেক দূর পর্যন্ত যাবে, আর খুব সহজে মাছ মারতেও পারবে। তাহলে তো ভালোই হলো, দাও তাহলে এই লাইট, আর এই নাও টাকা। এই বলে সে লোকটা লাইট নিয়ে সেখান থেকে চলে গেল। এভাবে মহেশ সারাদিন দোকানে বসে বেচাকেনা করত। মহেশের বউ ছিল অনেক রাগী। একটু কিছু হলেই সে মহেশের সাথে ঝগড়া করত। আর একদিন মহেশ তাড়াতাড়ি করে বাসায় আসে, আর তখনই মহেশের বউ বলতে লাগে, বাড়িতে তাড়াতাড়ি এসেছো, খুবই ভালো হয়েছে। যাও, নদী থেকে জল তুলে নিয়ে আসো। এই প্রতিদিন জল আনতে আমার আর ভালো লাগে না। এখন থেকে তুমি জল নিয়ে আসবে, বুঝলে? জল নিয়ে আসা কি আমার কাজ নাকি? আমি জল আনতে যাব মানে? একবার জল এনে দেখোই না কেমন লাগে। কতবার বলেছি বাড়িতে একটা কুয়ো দিয়ে দাও, কিন্তু কে শোনে কার কথা? বললে কি দেওয়া হয়ে যায় নাকি? কুয়োতে কত টাকা লাগবে সে বিষয়ে জানো কিছু? শুধু পারো আমার সাথে চেঁচাতে। কেন গ্রামে সবার কাছ থেকে কথা বলে টাকা নাও, আর সেই টাকা দিয়ে একটা কুয়ো বানিয়ে ফেলি, আর সেখান থেকে না হয় সবাই পানি উঠিয়ে নেবে। কথাটা তো ভালোই বলেছো গিন্নি। তাহলে আমি এক কাজ করি, এই গ্রামের সবার সাথে কথা বলি, দেখি সবাই কি মতামত দেয়। পরদিন সকালবেলা এক গাছের নিচে বসে মহেশ সবার সাথে আলোচনা করে। একটি কুয়ো বানানোর কথা জানায়, যেখানে সবাই কিছু করে অর্থ প্রদান করবে। কথা শুনে সবাই বলতে থাকে, না 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 না, আমি কোনো টাকা দিতে পারবো না বাপু। আমরা নদী থেকে জল নিয়ে আসি, এটাই তো অনেক। এর কুয়োর বিনিময়ে কোনো টাকাই দিব না আমি। সে কি বলছেন আপনারা? আপনারা যদি এই কুয়োর কাজে আমাদের সহায়তা না করেন, তাহলে আমাদের এত কষ্ট করে নদী থেকে জল আনতে যেতে হবে। কিন্তু কেউ মহেশের কথায় রাজি হলো না, আর তারা সবাই সেখান থেকে চলে গেল। এই যা, সবাই যে চলে গেল, কেউ তো আমার কথায় রাজি হলো না। এবার কি করব আমি? এ কথা যদি বউ জানতে পারে, তাহলে তো আমার সাথে ঝগড়া শুরু করে দেবে। ইস, মাথাটা শুধু বন বন করে ঘুরছে। যাই, বাড়িতেই যাই। কি ব্যাপার গো, গ্রামে সবাই কি বললো? রাজি হয়েছে তো? তোমার কথা মতো কাজ করলে কেউ রাজি হবে না, বুঝলে? ভালো বুদ্ধি তো দিতে পারো না, আর কিসব বুদ্ধি দিয়েছো, কেউ রাজি হয়নি। তারা এই কুয়োর জন্য কোনো অর্থ দিতে পারবে না। এবার তুমিও কুয়োর আশা ছেড়ে দাও, বুঝলে? হায় ভগবান, কি হয়ে গেল? আবারও যে আমাকে নদী থেকে জল এনে কাজ করতে হবে। আমার যে এত কষ্ট আর ভালো লাগছে না। তুমি কোনো উপায় বের করে দাও না ভগবান।
এ কথা বলে মহেশের বউ কাজে চলে যায় আর কাজ করতে থাকে। এভাবেই অনেক দিন চলে যায়। একদিন সকালবেলা মহেশের বউ ঘুম থেকে উঠে পড়ে আর ঘর থেকে বের হতেই, সে কি, এসব আমি কি দেখছি? আমার সব ঠিক আছে তো? কি গো শুনছো? তাড়াতাড়ি বাহিরে এসো, দেখো কি হয়েছে। আরে, প্রতিদিন সকালবেলা চেঁচামেচি না করলে তোমার কি শান্তি লাগে না? আরে সেসব কথা বাদ দাও, এই দেখো। এ কি, বাড়ির উঠোনে কুয়ো? এই কুয়ো কে বানালো? এ কুয়ো যে ভগবান আমায় উপহার দিয়েছেন। জয় ভগবানের জয়। কি সব বলছো তুমি? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছিলাম যেন আমার কষ্ট দূর করে দেয় আর ভালো কোনো উপায় বের করে, আর এর জন্যই তো আমাদের উঠোনে কুয়ো দিয়ে দিল। তাই নাকি গো? এ তো খুশির খবর। এরপর থেকে তারা সে কুয়ো থেকে জল নিয়ে কাজ করত আর এই কথা গ্রামে ছড়িয়ে পড়লো। আর সে কুয়ো দেখতে গ্রামের সবাই হাজির হলো আর সবাই বলতে লাগলো, হ্যাঁ গো দিদি, আমরাও তবে এই কুয়ো থেকে জল নিব। তাহলে আমাদেরকেও এত কষ্ট করে নদী থেকে জল আনতে হবে না। না না না, আমি কাউকে জল দিতে পারবো না। আজ যদি জল নিতেই হয় তাহলে টাকা দিয়ে জল নিতে হবে। সে কি কথা, জল নিব আবার টাকা দিয়ে? হ্যাঁ, নিলে নাও, না নিলে চলে যাও এখান থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। আমরা সবাই টাকা দিয়েই জল নিব। এরপর সেখানে থাকা সবাই চলে গেল। মহেশ ও তার বউ অনেক খুশি হয়ে গেল আর এরপর থেকে সবাই তাদের কাছ থেকে টাকা দিয়ে জল নিত আর এভাবে আস্তে আস্তে তারা ধনী হতে লাগলো। দেখলে তো, এই কুয়ো আমাদের কত উপকার করলো। ভগবানের আশীর্বাদে আজ আমরা এখানে এসেছি। ঠিকই বলেছো গিন্নি, বাড়ির উঠোনে কুয়ো হয়ে বড্ড উপকার হলো আমাদের। এরপর তারা সেই কুয়োর মাধ্যমে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।